ওয়েলকাম ব্যাক। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি রাসেল। আশা করছি আপনারা সবাই ভালো আছেন এবং ভালোর দলে আছেন। আমিও ভালো আছি এবং ভালোর দলে আছি। আরও একটা এপিসোড নিয়ে হাজির হয়ে গেলাম আপনাদের সামনে। আপনারা যারা এখনও পর্যন্ত আমাদের ফেসবুকের সাথে সংযুক্ত নন বা আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, তাদের সবাইকে অনুরোধ করব ইউটিউব চ্যানেলটি দ্রুত সাবস্ক্রাইব করে ফেলুন এবং আমাদের ফেসবুকের সাথে কানেক্টেড থাকুন। তাহলে যেটা হবে, আমাদের সমস্ত খবর আপনি পেয়ে যাবেন সাথে সাথেই। কোনো কথা না বাড়িয়ে আমি সরাসরি ঘটনায় চলে যাব। যেভাবে লেখা আছে আমি সেভাবেই পড়ে শোনাচ্ছি। হ্যালো রাসেল ভাই, আসসালামু আলাইকুম। আমি রায়হান, ছদ্মনাম। জিজ্ঞেস করব না কেমন আছেন, কারণ আমি জানি আপনি সবসময় ভালোর দলে। 2012 সাল থেকেই আমি ভূত এফএমের নিয়মিত শ্রোতা। 2012 সাল থেকেই কখন ঘড়িতে রাত 11:59 বাজবে সেই অপেক্ষা, কখন আপনার কণ্ঠে শুনব ভূত.com। আমার বাসা মুন্সিগঞ্জ জেলার কোনো একটি গ্রামে। আজ আমি শেয়ার করব আমার এবং আমার একমাত্র ছেলে 3 বছর বয়সী রেদওয়ানের সাথে ঘটে যাওয়া মর্মান্তিক এক ঘটনা। এই প্রথম ভূত.com-এ ঘটনা পাঠাচ্ছি। ভুল ত্রুটি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আমার লেখায় বা শব্দ চয়নে অনিচ্ছুক ভুলের জন্য আমি ক্ষমা প্রার্থী। শুরু করছি ঘটনা। 2020 সালে সৌদি আরব যাই। আলহামদুলিল্লাহ সবকিছু ভালোই চলছিল। মহান আল্লাহ তাআলার ইচ্ছায় ওমরা করার সৌভাগ্য অর্জন করি। কিন্তু 2021 সালের ঈদুল আজহার পর থেকে হঠাৎ করেই আমার শরীর খারাপ করে। ভাবছিলাম সব ঠিক হয়ে যাবে, ঠিক হয়েও যায়, তবে খুবই অল্প কিছু দিনের জন্য। তারপর থেকে একের পর এক সমস্যা আমাকে তাড়া করে ফেলে। দিন দিন সব কিছুতেই অমনোযোগী হয়ে পড়ি। মেজাজ খিটখিটে হয়ে যায়, অল্পতেই মেজাজ হারাই। নামাজে বসলে অস্বস্তি অনুভব করি। অনেক কষ্ট করেও 5 ওয়াক্ত নামাজ পড়তে পারি না। এভাবে চলতে থাকে। হঠাৎ এক রাতে শুনতে পাই কানের কাছে ফিসফিস করে কি যেন কথা বলছে। ভাবছিলাম আমার রুমমেট। বলে রাখা ভালো, আমাদের রুমে আমরা 2 জনই থাকতাম, আমি এবং আমার এলাকার এক ছোট ভাই মাসুদ। চোখ মেলে দেখি মাসুদ তার বেডে ঘুমিয়ে আছে। তারপর আবারও কানের কাছে ভেসে আসলো সেই ফিসফিস আওয়াজ, যা আমার বোধগম্য নয়। কিছুটা ঘাবড়ে গেলাম এবং শোয়া থেকে উঠে কিছুক্ষণ বসে রইলাম। তারপর পুনরায় অজু করে এসে সূরা ফাতিহা, সূরা কাফিরুন, সূরা ইখলাস, সূরা ফালাক, সূরা নাস পাঠ করে গায়ে ফুঁ দিলাম আর দোয়া ইউনুস পড়তে পড়তে ঘুমিয়ে গেলাম। সে রাতে আর কোনো সমস্যা হলো না, তাই বিষয়টা আমি খুব স্বাভাবিকভাবেই নিলাম। বাসায় কিছু বলার প্রয়োজন মনে করলাম না। ভাবলাম বাসায় এসব বললে দুশ্চিন্তা করবে। মাসুদকেও কিছু বললাম না, ছোট মানুষ, হয়তো ভয় পাবে। তারপর থেকে প্রতি রাতে দোয়া কেরাত পাঠ করে ঘুমোতে যাওয়া শুরু করলাম। কয়েকদিন ভালোই কাটলো, কিন্তু তারপর আবারও এক রাতে শুনতে পেলাম সেই অস্পষ্ট কণ্ঠ। ঘুম ভেঙে গেল সেই ফিসফিস আওয়াজে। চোখ মেলে দেখলাম মাসুদ তার পেটে ঘুমে আচ্ছন্ন। তারপর পুনরায় কানের কাছে ভেসে আসলো সেই ফিসফিসানির কথাগুলো। আমভেনিথ সতি বা এরকম টাইপের একটা বিজাতীয় ভাষা, এবং একটু পরেই একটা হাসি, এবং তার কিছুক্ষণ পরে হাসিটি বন্ধ হয়ে গেল। সবকিছু আবার নীরব। পুরো রুমে একটা বিশ্রী মাংস পচা গন্ধ ছড়িয়ে পড়ল। গন্ধটা তীব্র থেকে তীব্রতর হতে লাগলো। নিজেকে আর ঠিক রাখতে পারলাম না। দৌড়ে বেসিনে গিয়ে বমি করে দিলাম। অনেকক্ষণ বমি করার পর চোখ মেলে চাইতে পারছিলাম না। অনেক কষ্টে চোখ মেলে তাকালাম, আর আবছা চোখে যা দেখলাম নিজেকে বিশ্বাস করাতে পারছিলাম না। বেসিনে চোখ যেতেই দেখলাম আমার বমির রং পোড়া মোবিলের মতো কুচকুচে কালো। অথচ লাস্ট 2 দিনে খাবার তালিকায় এমন কোনো খাবারই ছিল না যেটার ফলে এই ধরনের বমি হতে পারে। বমি করা শেষ হলে হাতে মুখে পানি দিতে গিয়ে আরেকটা ধাক্কা খেলাম। আয়নায় নিজের চেহারা দেখে বিশ্বাস করতে পারলাম না এটা আমি। আমার চেহারা অনেক মলিন আর ফ্যাকাশে দেখাচ্ছিল। নিজের চেহারা দেখে মনে হচ্ছিল আমি অনেক আগেই মারা গেছি। মৃত মানুষদের মতো ধবধবে সাদা ফ্যাকাশে মুখ। আমি আর নিতে পারছিলাম না। আতঙ্কিত অবস্থায় পুনরায় অজু করে রুমে এসে দোয়া কেরাত পাঠ করতে থাকি। কিছুক্ষণ পর আবার কানে ভেসে আসে সেই একই বিজাতীয় ভাষা। পেটের মধ্যে এক তীব্র ব্যথা অনুভব করি। মনে হচ্ছিল ভেতর থেকে কেউ যেন সবকিছু চিড়ে চিড়ে খাচ্ছে। মুখ দিয়ে কোনো আওয়াজ বের হচ্ছিল না। দোয়া কেরাতও পড়তে পারছিলাম না। কলিজায় ভীষণ চাপ অনুভব করলাম। তারপর আর কিছু মনে নেই। জ্ঞান ফিরতে দেখি মাসুদ আমার পাশে বসে আছে, সাথে
অন্য রুমের কয়েকজন। তারপর মাসুদ আমাকে জিজ্ঞেস করে, কি হয়েছে রায়হান ভাই, রাতে এসব কি বলছিলেন? আমি কিছু বললাম না, শুধু বললাম পেটে খুব ব্যথা অনুভব করছিলাম। পেটে ব্যথা? পেটে ব্যথা। মাসুদ আর কিছু বলল না, আমিও আর কিছু বললাম না। সেদিন আমার বড় ভাই রাব্বির কাছে সবকিছু খুলে বলি এবং বাসায় এসব বলতে নিষেধ করি। বড় ভাই রাব্বি সবকিছু শোনার পর একটা দীর্ঘশ্বাস ফেলে বললেন, নামাজ ঠিকঠাক পড়ছিস তো? আমি বললাম, হ্যাঁ। তারপর কিছু আমল শিখিয়ে দিলেন তিনি এবং বললেন, এই আমলগুলো প্রতিদিন করবি, আল্লাহ মাফ করুক, বলে ফোন রেখে দিলেন তিনি। আমি সেদিন থেকে নিয়মিত আমলগুলো করছিলাম এবং অনেকটা স্বাভাবিক জীবনে ফিরে এসেছিলাম। অনেক দিন কিছুই ঘটেনি। আমি ভেবে নিয়েছি সবকিছু ঠিকঠাক হয়ে গেছে, কিন্তু না, কিছুই শেষ হয়নি, বরং সামনে আরো ভয়াবহ কিছু অপেক্ষা করছিল। এক রাতে ঘুমাচ্ছিলাম, হঠাৎ স্বপ্নে দেখলাম আমি আমার এলাকার এক কবরস্থানের ভেতরে, আর একটা কবর হাত দিয়ে খুঁড়ছি, কি যেন খুঁজছি, পাগলের মতো খুঁজে চলেছি, কিছুই পাচ্ছি না। হঠাৎ কানে ভেসে আসলো একটা আওয়াজ, সেই আওয়াজ, সেই বিজাতীয় ভাষা। ঘুম ভেঙে গেল এবং অনেকটা ভয় পেলাম। দোয়া দুরুদ পাঠ করে নিজেকে স্বাভাবিক করার চেষ্টা করলাম এবং ঘুমের চেষ্টা করলাম, কিন্তু সত্যি বলতে সারা রাত ঘুমোতে পারিনি। চোখ দুটো লেগে আসলেই কানে সেই আওয়াজ ভেসে আসে, সেই বিজাতীয় ভাষা। কোনো মতে রাত পার করলাম। এই বিষয়ে বাসায় জানাইনি এবং তাদের আমি বলি যে আলেম ওলেমাদের সাথে আমাদের কথা বলা উচিত, এবং মাথায় হাজার প্রশ্ন আমার ঘুরপাক খেতে থাকে। এই যে বিজাতীয় একটা ভাষা, এর অর্থ কি? যে কোনোভাবেই এর মানে আমাকে জানতে হবে। ভাষাটা শুনে আমার কাছে চাইনিজ মনে হয়, তাই আমি সেদিন কাজের সাইটে গিয়ে আমার এক চাইনিজ বন্ধু ময়ংয়ের কাছে এটার মানে জানতে চাই। ময়ং আমাকে জানায় এটা চাইনিজ ভাষা নয় এবং এটার মানে সে জানে না। সে চেষ্টা করবে আমাকে এটার মানে জেনে দিতে। তারপর ভিন্ন ভিন্ন দেশের মানুষের কাছে আমি খুঁজতে থাকি এই ভাষার মানে। এভাবেই কেটে যায় 4 দিন, কিন্তু কোনো উত্তর মেলে না। সে রাতেও ঘুমাচ্ছিলাম, হঠাৎ আমার স্বপ্নে দেখলাম আমি এবং আমার ছেলে আমার এলাকায় সেই কবরস্থানে একটা কবরের মধ্যে কি যেন সন্ধান করছি, খুঁজে পাচ্ছি না। হঠাৎ পেছন থেকে কানে ভেসে আসলো এক পৈশাচিক হাসি। ফিরে তাকাতেই দেখলাম কবরস্থানের বাইরে একজন কুৎসিত চেহারার লোক দাঁড়িয়ে দাঁড়িয়ে আমাদের দেখছে আর হাসছে। হঠাৎ ঘুম ভেঙে গেল এবং চমকে উঠলাম। বিছানায় বসে চিন্তা করছিলাম কি ঘটে চলেছে আমার সাথে। দোয়া দুরুদ পড়তে পড়তে ঘুমিয়ে পড়েছিলাম। ঘুম ভাঙল আমার স্ত্রী মিতুর ফোনে। রিসিভ করতেই কাঁদো কাঁদো কণ্ঠে বলল, কাল রাত থেকে রেদওয়ান কেমন যেন করছে। কি হয়েছে ওর? রাত 12:30টার দিকে চিৎকার করে কান্না দিয়ে ঘুম থেকে উঠল। আঙুল দিয়ে ইশারায় ঘরের এক কোণে কি যেন দেখাচ্ছিল আর বাবা বাবা বলে কান্না করছিল। আমি আমি দোয়া পড়ে ফু দিলে চুপ হয়ে যায় আর ঘুমিয়ে পড়ে। গলায় চাপ অনুভব করি এবং ঘুম ভেঙে যায়। চোখ মেলে তাকিয়ে দেখি রেদওয়ান আমার গলা চেপে ধরে আছে। আমি ছাড়তে বললে ও ভারী গলায় বলে, সবাইকে নিয়ে যাব, আর সর্বশেষ তোকেও। এক ঝটকায় ওকে ফেলে দেই আর জোরে চিৎকার দিয়ে দরজা খুলে তোমার বাবা মাকে সাথে নিয়ে ঘরে প্রবেশ করি। দেখি রেদওয়ান গভীর ঘুমে আচ্ছন্ন। তারপর রাতের বাকি সময় আমরা 3 জন ওর পাশে বসেই কাটিয়ে দিই। সকালে বাবা গিয়েছে বড় হুজুরের সন্ধানে, এখনো ফিরে আসেনি। তারপর মিতু ফোন রেখে দিল। সেই মুহূর্তে আমাকে ফোন করে চাইনিজ বন্ধু ময়ং। সে বলল, রায়হান, তুই যে কথাগুলো বলছিলি আমি তার মানে জানতে পেরেছি। এটা রোমানিয়ান ভাষা, যার বাংলা আমি তোর প্রাণ নিতে এসেছি, তুই পালাবি কোথায়? আমি কিছুক্ষণ চুপ করে রইলাম। তারপর ময়ং এটা ওটা বলে আমাকে সাহস দিতে থাকলো এবং ফোন রেখে দিল। আর আমার মধ্যে বিভিন্ন চিন্তা ঘুরপাক খেতে লাগলো, কেনই বা এমন ঘটছে। দুপুরের পর বাবা ফোন করে জানালেন বড় হুজুর এসেছিল, সে রেদওয়ানকে দেখে গেছে এবং ওর শরীর বন্ধ করে দিয়েছে। রাতে হুজুর আবার আসবেন, তিনি এটা জানার জন্য আসনে বসবেন যে সমস্যাটা আসলে কোথায়। সেদিন রাতে বাবা ফোন করে বললেন
হুজুর এসেছিল এবং এটা নিয়ে বসেছিল। প্রায় 2 ঘন্টার মতো আসন করেছেন তিনি জানিয়েছেন দুজনের ওপর জিন চালান করে কালো জাদু করা হয়েছে, আর সেই জিন অনেক শক্তিশালী, তার দ্বারা এটা নিরাময় করা সম্ভব না। তাই তিনি অন্য একজন হুজুরের সন্ধান দিয়ে গেছেন। সেই রাতেও ঘুমের মধ্যে স্বপ্ন দেখলাম আমি সেই কবরস্থানের মধ্যে একটা কবর খুঁড়ে চলেছি, আর কি যেন সন্ধান করছি, কিছুই পাচ্ছি না। হঠাৎ পেছন থেকে ভেসে আসলো সেই পৈশাচিক হাসি। পেছন ফিরে তাকাতেই সেই কুৎসিত চেহারার লোকটা হাসতে হাসতেই ভারী গলায় বলে উঠল, কিরে, সব জেনে গেলি? কিছুই করতে পারবি না, আর কবর খুঁড়ে পাবি না, কিছুই পাবি না। আমি তো তোর জান নেবই, সাথে তোর ছেলেও। কেউ আটকাতে পারবে না। তারপর আমি ভীত অবস্থায় জানতে চাইলাম, আপনি কে? কি আপনার পরিচয়? আর আমার জান নিয়ে কি লাভ আপনার? আমার ছেলেই বা আপনার কি ক্ষতি করেছে? সে আবার হাসতে হাসতে বলে উঠল, আমি কে সেটা তোর হুজুরকে জিজ্ঞেস করিস। আর তোদের জান নিলে আমার লাভ? ওরা আমাকে বলি দেয়, আর আমার অনেক বলি চাই। ঠিক আছে, আপনি আমাকে যা ইচ্ছা করুন, কিন্তু আমার ছেলেকে ছেড়ে দিন। তখন আমাকে বলল, তোর ছেলেকে ছেড়ে দিব? ঠিক আছে, ছেড়ে দিব। তুই কবরস্থান থেকে বাইরে আয়। আমিও রেগে মেগে বাইরের দিকে ছুটে চলেছি। দেয়াল টপকে বাইরে পা ফেলবো, হঠাৎ মাসুদের হ্যাচকা টানে ঘুম ভেঙে গেল। দেখলাম আমি ছাদের ওপর ধপাস করে পড়ে গেলাম। মাসুদ বলে উঠল, কি হচ্ছে রায়হান ভাই, পাগল হয়ে গেছেন আপনি? আমি আরেকটু অবাক হলাম, আমি ছাদে আসলাম কিভাবে? মাসুদ জানতে চাইল কি হয়েছে আমার, আমি আত্মহত্যা করতে চাইছি নাকি। তখন আমি বললাম, আমি ঘুমের ঘোরে এখানে চলে এসেছি, কিন্তু তুমি এখানে কিভাবে আসলে? তখন মাসুদ বলল, আমি ওয়াশরুমে যাচ্ছিলাম, দেখলাম আপনি বেডে ঘুমোচ্ছেন। ওয়াশরুম থেকে ফিরে এসে দেখি আপনি রুমে নেই। দেখার জন্য রুম থেকে বের হলাম, মেন গেট খোলা। আমিও বের হয়ে গেলাম মেন গেট দিয়ে। আপনি কোথাও নেই, ভাবলাম ছাদে গিয়েছেন, তাই আমিও ছাদে এলাম। আসার পর দেখলাম আপনি ছাদ থেকে লাফ দিচ্ছিলেন। বলে মাসুদ থামল। সেই রাতে দুইজনেরই আর ঘুম হলো না। পরদিন সন্ধ্যায় বাবা ফোন করে জানালেন যে বড় হুজুরের দেয়া ঠিকানায় তিনি যোগাযোগ করেছেন এবং সেই হুজুর জানিয়েছেন সমস্যা দুজনেরই। কিন্তু হুজুর জানান যার সমস্যা তাকে সরাসরি না দেখে সঠিক সমাধান দেয়া সম্ভব না, এবং তিনি জানান আমি যেন তার সাথে যোগাযোগ করি। বাবা হুজুরের নাম্বার আমাকে দেন। আমি হুজুরের কাছে ফোন করে সালাম দিয়ে আমার পরিচয় দিয়ে সবকিছু খুলে বলি। হুজুর আমাকে বলেন, দেখো রায়হান, তোমার বাবা আমাকে সবকিছু বলেছে। আমি এটা নিয়ে বাদ আসর বসেছিলাম। আমি যতদূর জানতে পেরেছি, তোমার এবং তোমার ছেলের ওপর একটা বহুরূপী ছলনাময়ী ইফরিত জিন চালান করে কালো জাদু করা হয়েছে। অনেকগুলো তাবিজ দ্বারা এই কালো জাদু করা হয়েছে। তাই এটা নিরাময় করতে হলে সর্বপ্রথম এই তাবিজগুলো নষ্ট করতে হবে এবং তোমাদের দুজনকেই রুকাইয়া করতে হবে। তাই তোমার দেশে আসা প্রয়োজন। যত দ্রুত সম্ভব দেশে চলে আসো। যতদিন আসতে না পারো, কিছু আমল শিখিয়ে দিচ্ছি, নিয়মিত করতে থাকো, ইনশাল্লাহ সমস্যা হবে না। এই বলে হুজুর ফোন রেখে দেয়। আমি তৎক্ষণাৎ কফিলের মক্তবের উদ্দেশ্যে রওনা হই। মক্তবে যাওয়ার পর দেখা যায় আমার ইকামার মেয়াদ আছে 1 মাস। ইকামা রিনিউ করা ছাড়া ছুটি লাগানো যাবে না। তাই বাধ্য হয়েই এক্সিট মারতে বলি এবং ফেরার পথে পরের দিনের টিকিট করে আসি। তার পরের দিন দেশে চলে আসি। আমার আসার খবর হুজুরকে দিলে সে জানায় রাতে আমাদের বাসায় আসবে, এবং দিন গড়িয়ে রাত হলে এশার নামাজের পর হুজুর আমাদের বাসায় আসেন এবং আসন বসান, এবং তিনি জানান, আপনাদের কবরস্থানে 3টি কবরের মধ্যে 12টি তাবিজ পুঁতে রাখা হয়েছে, এবং রায়হান আর রেদওয়ানের নারীর প্যাঁচে 2টা তাবিজ রাখা আছে। তারপর বাবা জানতে চায়, হুজুর কোন 3টি কবরে তাবিজ পুঁতে রাখা হয়েছে সেটা কিভাবে জানবো? হুজুর বলেন, রায়হানকে 9টা এবং রেদওয়ানকে 5টা তাবিজের মাধ্যমে কালো জাদু করা হয়েছে। রায়হানেরটা সহজ হলেও রেদওয়ানেরটা সহজ হবে না। কাল রাতেই আশা রাখি সব রহস্য উদ্ঘাটন করতে সক্ষম হব ইনশাল্লাহ।
সেই রাতে হুজুর কিছু জিনিস জোগাড় করে রাখার কথা বলে বিদায় নেন। জিনিসগুলো আজওয়া খেজুর, জমজমের পানি, একটা 2 বছরের সাদা খাসি আর 3টা লাল গামছা। পরদিন সবকিছু জোগাড় করা হলে এক রঙা সাদা খাসি খুঁজে পায়নি কোথাও। হুজুরকে জানালে হুজুর বলেন তিনি দেখবেন খাসির বিষয়টা। তারপর ইশার নামাজের পর হুজুর ফোন দিয়ে জানান তিনি আসছেন। তারপর তিনি তার সঙ্গে 3 জন হুজুর আমাদের বাসায় আসেন এবং যা যা জোগাড় করতে বলা হয়েছিল সবকিছু চান। সবকিছু দিলে একটি গোল বৃত্ত এঁকে সেখানে আমাকে এবং আমার ছেলে রেদওয়ানকে বসান। তারপর আমাকে বলেন, রায়হান, চোখ বন্ধ করে দেখো তো কিছু দেখতে পাও কিনা। যা যা দেখবে তাই তাই বলবে। আমি চোখ বন্ধ করলে হুজুর আমার চোখের ওপর বড় করে ফু দিলেন এবং আমি দেখতে পেলাম 752। হুজুরকে বললে তিনি বললেন চোখ মেলতে। তারপর তিনি একটা কাগজে নাম্বারটা টুকে রাখলেন। আবার আমাকে চোখ বন্ধ করতে বললেন। আবারও চোখ বন্ধ করলে আমার চোখের উপরে তিনি ফু দিলেন এবং জিজ্ঞেস করলেন, কিছু দেখতে পাও? আমি দেখতে পেলাম 2256। হুজুরকে বললে তিনি চোখ মেলতে বলেন এবং সেটাও কাগজে লিখে রাখেন এবং আমাকে বললেন বৃত্ত থেকে বের হতে। আমি বেরিয়ে আসলে এবার রেদওয়ানকে চোখ বন্ধ করতে বলেন। ওর চোখেও বড় করে ফু দিয়ে জিজ্ঞেস করেন, কিছু দেখতে পাও? কিন্তু রেদওয়ান বলতে পারল না। কিভাবেই বা বলবে? মাত্র 3 বছরের বাচ্চা রেদওয়ান। অনেক চেষ্টার পরও রেদওয়ান বলতে পারল না। তারপর হুজুর ওকে চোখ মেলতে বলল। চোখ মেলল সে। বৃত্ত থেকে বের হয়ে আসওয়া খেজুর এবং জমজমের পানি পান করিয়ে আবার বৃত্তের ভেতর বসিয়ে দিল রেদওয়ানকে এবং এবার চোখ বন্ধ করতে বলল। সারা শরীরে বড় করে ফু দিয়ে জিজ্ঞেস করল, দেখছো কিছু তুমি? রেদওয়ান কিছুই বলল না। বৃত্তের ভেতরে মাটিতে লিখল 250। তারপর হুজুর ওকে চোখ মেলতে বলল। চোখ মেললে আবার চোখ বন্ধ করতে বলে বড় করে সারা শরীরে ফু দিলেন হুজুর। রেদওয়ান আবারও বৃত্তের ভেতরে লিখল 250। তারপর হুজুর আমাকেও বৃত্তের ভেতর প্রবেশ করতে বললেন। আমি প্রবেশ করলাম। খাসিটাকেও বৃত্তের ভেতরে প্রবেশ করানো হলো। তারপর আমাদের দুজনকে পুনরায় চোখ বন্ধ করার নির্দেশ দিলেন হুজুর। তারপর আর কিছু মনে নেই। চোখ মেললে দেখলাম আমরা সবাই কবরস্থানের ভেতরে। পরের স্টোরিটা বাবার মুখে শোনা। তোদের বৃত্তের ভেতর প্রবেশ করানোর পর তোরা দুজনেই সেন্সলেস হয়ে যাস। তারপর সবকিছু যেন নীরব হয়ে গেল। চারিদিকে মনে হচ্ছে ঝড় বয়ে যাচ্ছে। হুজুর অনর্গল আয়াত পড়ে যাচ্ছেন এবং এক পর্যায়ে হুজুর তোদের দুজনের পেটের ভেতরে হাত বুলিয়ে 2টা তাবিজ বের করে আনেন এবং আমাদের বলেন সবাই দাঁড়িয়ে পড়েন এবং তোরা বের হলে যেন আমরা সবাই তোদের পেছনে যাই। কিছুক্ষণ পর তোরা সেই বৃত্ত থেকে বের হয়ে হাঁটতে শুরু করলে হুজুর সহ আমরা সবাই তোদের পিছু নেই এবং তোরা কবরস্থানের মধ্যে প্রবেশ করলে হুজুর এবং আমি তোর পিছু নেই আর বাকি 3 জন হুজুর রেদওয়ানের। তারপর তুই পরপর 2টা কবর খুঁড়ে 8টি তাবিজ বের করে আনলি এবং ফের মাটিতে লুটিয়ে পড়লি। রেদওয়ান একটি কবর খুঁড়ে 4টি তাবিজ বের করে নিয়ে আসলো এবং সেন্সলেস অবস্থায় মাটিতে লুটিয়ে পড়ল। বলে বাবা থামলেন। সেই মুহূর্তে হুজুরকে দেখলাম আমার কাছে এসে ফু দিয়ে আমার শরীর পুনরায় বন্ধ করে দিয়ে বললেন, চলো বাড়ি যাবে। রাত তখন আনুমানিক 1:30 হবে। বাসায় এসে দেখি খাসিটা এখনো বৃত্তের ভেতরেই। হুজুর 1 বালতি পানির মধ্যে জমজমের পানি মিশিয়ে 14টা তাবিজ সেখানে ডুবিয়ে দিলেন এবং 4 জন হুজুর একসাথে তাবিজগুলো খুলতে লাগলেন। দেখা গেল প্রতিটা তাবিজেই চুল এবং একটা জামার অংশ। তাবিজগুলো নষ্ট করার পর আমাকে এবং রেদওয়ানকে নদীর ধারে নিয়ে যাওয়া হয় রুকাইয়া গোসল করাতে এবং গোসলের পূর্বে কিছু নিয়ম বলে দেয়া হয় এবং বললেন গোসল শেষে কোনো দিকে না তাকিয়ে আমরা যেন বাসায় চলে যাই। যত কিছু হয়ে যাক আমরা যেন না তাকাই। আমি বললাম, জি হুজুর। তারপর আমাদের রুকাইয়া গোসল করানো হলো। গোসলের স্থানে একটা বাটিতে আজওয়া খেজুর গামছা রেখে জমজমের পানি ছিটিয়ে দিয়ে হুজুর আমাদের সামনে চলতে বললেন। একজন হুজুর এবং রেদওয়ানকে সামনে রেখে ভেজা শরীরে বাসার দিকে চলতে থাকি। পেছন থেকে হঠাৎ মনে হলো বাবার চিৎকার। ফিরে দেখতে যাব তখনই মনে হলো হুজুরের কথা। তাই পেছন ফিরে না তাকিয়ে বাসায় এসে পা ধুয়ে কাপড় পাল্টে ঘরে প্রবেশ করলাম। হুজুর আমাদের সাথে ঘরে প্রবেশ করলেন আর আমার আর রেদওয়ানের ডান হাতে একটি করে তাবিজ বেঁধে দিলেন। বললেন সদ্য নবজাতক এবং মৃত বাড়ি গেলে যেন তাবিজ খুলে রেখে যাই। কিছুক্ষণ পরই
ফজরের আজানের ধ্বনি কানে ভেসে আসলো এবং সবাই ফজরের নামাজ শেষ করলাম। নামাজ শেষে হুজুর বলে গেলেন, খাসিটা জবাই করে সবার মাঝে যেন বিলিয়ে দেই, আমরা যেন এই খাসির মাংস না খাই। বলে হুজুররা বিদায় নিলেন। এরপর আর কোনো সমস্যা হয়নি, আলহামদুলিল্লাহ। এখন আমি আমার ছেলে এবং আমার পরিবারের সাথে ভালো আছি। এই ছিল ঘটনা রাসেল ভাই। যদি ভালো লাগে পড়ে শোনাবেন। এতটা সময় নিয়ে শোনার জন্য ভূত.com-এর লিসেনারদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। পরিশেষে বলবো, ভূত.com দীর্ঘজীবী হোক। এই বলে বিদায় নিচ্ছি আমি রায়হান। আমার পরিচয়টা গোপন রাখতে চাই। এই বলেই তিনি শেষ করেছেন। আমি আর পরিচয় দিলাম না। থ্যাংক ইউ সো মাচ এত চমৎকার একটা ঘটনা বলার জন্য, এত সুন্দর একটা ঘটনা আমাদেরকে উপহার দেওয়ার জন্য। ঘটনাটির মধ্যে আমি আসলেই অনেক কিছু নূতন পেয়েছি। আপনারা সবাই জানেন যে বাংলাদেশের পরে সবচাইতে বেশি আমাদেরকে যেখানে শোনেন, অর্থাৎ যে দেশ থেকে আমাদের সবচাইতে বেশি স্ট্রিম করা হয় সেটি হচ্ছে মিডল ইস্ট, এবং সেখান থেকেই তিনি ঘটনাটি লিখেছেন। আপনাকে অসংখ্য 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 ধন্যবাদ। আশা করছি আগামীতেও আপনার ঘটনা পাবো। আমরা চলে যাব আমাদের পরবর্তী ঘটনায়। ঘটনায় যেভাবে লেখা আছে সেভাবেই পড়ে শোনাচ্ছি। আসসালামু আলাইকুম রাসেল ভাই, আমার নাম রুহান, পাইকগাছা, খুলনা থেকে। আশা করি ভালো আছেন, কারণ আপনি সবসময় ভালোর দলে। ঘটনাটা হলো বাস নিয়ে। ঘটনাটা পড়ে শোনানোর অনুরোধ রইল। বাস ছাড়ল রাত 9টায়, যাতে করে সকাল সকাল পৌঁছানো যায় কক্সবাজারে। বলতে ভুলে গেছি, ইংরেজি বিভাগ ট্যুরে যাচ্ছি আমরা। যদিও 9ম ব্যাচ থেকে আমি একাই, তবে একা লাগছে না। সবাই খুব বন্ধুত্বপূর্ণ কিনা। কিন্তু বাথন ভাই কোনো এক কারণে আমার সাথে রাগ করেছেন। একটু মজাই না হয় করলাম, তাই বলে এত রাগ? বেশ আনন্দের সাথেই এগিয়ে যাচ্ছে আমাদের বাস। আমরা প্রায় 40 জনের মতো আছি। পেছনের কয়েকটা সিট ফাঁকা পড়ে আছে। হঠাৎ রাকিব ভাই গিটারের সুর তুললেন। মুগ্ধ হয়ে শুনছে সবাই। এরই মধ্যে চোখ পড়ল দারোগা আপুর দিকে। কেমন যেন চুপচাপ। তিনি সবসময় বেশ চঞ্চল, তবে আজকে এমন আনন্দের দিনে তাকে চুপ করে থাকতে দেখে বেশ অবাকই হলাম। যাই হোক, ব্যাপারটা পাত্তা না দিয়ে ব্যস্ত হয়ে গেলাম গানের আসর নিয়ে। কখন যে ঘুমিয়ে পড়েছি মনে নেই। সবার চেঁচামেচিতে ঘুম ভাঙল। দেখলাম সবাই বাস থেকে নামছে। বুঝলাম সামনের হোটেলে ডিনারের ব্যবস্থা করা হয়েছে। সবাই নেমে গেলেও দারোগা আপু নামছেন না। বুঝলাম না কিছু, একটু গড়বড় নিশ্চয়ই আছে। কাছে গিয়ে দেখি আপু একদম চুপচাপ বসা। জানতে চাইলাম কি হয়েছে। প্রথমে বলতে না চাইলেও অনেক জোরাজুরির পরে রাজি হলেন বলতে। শর্ত হলো ভয় পাওয়া যাবে না। মেনে নিলাম। বললাম, চলুন খেতে খেতে শুনি। আপু যা বললেন তা শুনে আমি হতভম্ব। এটাও হতে পারে উনি নাকি গত রাতে স্বপ্নে দেখেছেন আমরা যে বাসে ট্যুরে যাচ্ছি সেটিতে নাকি কয়েক বছর আগে সন্ত্রাসীরা একটি মেয়ের শ্লীলতাহানি করেছে এবং তারপর তাকে হত্যা করেছে। তারপর থেকে সেই মেয়েটির আত্মা এই বাসেই আটকে আছে। এ তো গেল স্বপ্ন। মূল ভয়ের কথা, এই দারোগা আপু বাসে ওঠার পর থেকেই অস্বস্তি বোধ করছেন। একবার দেখছেন পেছনের ফাঁকা সিটে কোনো একটিতে একটা রক্তাক্ত মেয়ে বসে আছে। চুলগুলো এলোমেলো, লাল চোখ দুটো যেন বেরিয়ে আসতে চাইছে। আবার ঘাড়ের কাছে নিঃশ্বাসের শব্দও তিনি পেয়েছেন। যাই হোক, বেশ খানিকটা ভয় পেলেও সেটা প্রকাশ করলাম না, বরং আপুকে সাহস দিয়ে বললাম আমার পাশের সিটে বসার জন্য। বাস চলছে। হঠাৎ একটা চিৎকার শুনতে পেলাম। আপুর দিকে তাকিয়ে বললাম, কিছু শুনতে পেলে? উনি হ্যাঁ বোধক উত্তর দিলেন। দেখলাম সবাই ঘুমিয়ে। তার মানে এই বিকট চিৎকার শুধু আমরা দুজনেই শুনতে পেয়েছি। বুঝলাম যে বাসে অতি প্রাকৃত কিছু অবশ্যই আছে। সবাইকে রেখে আমাদের কেন পেয়ে বসলো, স্পেশালি আপুকে? হয়তো আপুর সাথে ওই খারাপ আত্মাটার কোনো একটা সম্পর্ক আছে। চিন্তাটা মাথায় আসতে আপুকে জিজ্ঞেস করলাম যে ক্যাম্পাস থেকে বাস ছাড়ার আগে উনি বাসের আশেপাশে গিয়েছিলেন কিনা। উনি বলেন হ্যাঁ। সাথে সাথে গুগলে সার্চ দিলাম। বাসে একটি মেয়েকে শ্লীলতাহানি করে হত্যা করা হয়েছে। যে কয়টা সার্চ রেজাল্ট আসলো তার মধ্যে একটি মেয়ের সাথে দারোগা আপুর চেহারার অদ্ভুত মিল। যা বোঝার বুঝে নিলাম। আমার প্রশ্নের উত্তর আমি পেয়ে গেছি। এই জন্যই এই আত্মাটি আপুকে বিরক্ত করছে, আর আমার সাথে শেয়ার করায় আমিও আক্রান্ত হচ্ছি। তবে গন্ডগোল একটা থেকেই যাচ্ছে। এই আত্মা এত সহজে আপুর পিছু ছাড়বে না। হঠাৎ দেখি আপু পাশে নেই। হে কি, উনি তো আমার পাশেই ছিলেন। আমি বের না হলে উনি তো বের হতে পারবেন না।
তাহলে সামনে বসা সিদ্দিক ভাইকে বললাম, দারোগা আপুকে দেখছি না। উনি অবাক হয়ে বললেন, উনি কি ট্যুরে এসেছেন নাকি? এমন সময় চোখ পড়ল জানালার বাইরে। দেখলাম একটা মেয়ে হাইওয়েতে দাঁড়িয়ে, ঠিক পূর্বের বর্ণনার মতো। হতভম্ব হয়ে ভাবছি, এটা কি হলো? এই ঘটনাটি তিনি লিখেছেন, তার মতো করে আমিও পড়ে শোনালাম। এবার বিশ্বাস করা বা অবিশ্বাস করা এটা পুরোপুরি আপনাদের ব্যাপার। আপনারা কমেন্ট সেকশনে জানিয়ে দিতে পারেন। আমরা চলে যাব আমাদের পরবর্তী ঘটনায়। স্বাগত জানাচ্ছি আমি রাসেল। আশা করছি আপনারা সবাই ভালো আছেন, ভালোর দলে আছেন। আমিও ভালো আছি, ভালোর দলে আছি। বেশি কথায় না গিয়ে আমি সরাসরি চলে যাচ্ছি ঘটনায়। আসসালামু আলাইকুম রাসেল ভাই, কেমন আছেন? আশা করি ভালোই আছেন, কারণ আমি জানি আপনি সবসময় ভালোর দলে, এবং দোয়া রইল যেন ভালোর দলেই থাকেন। আমি মারুফ, নোয়াখালী জেলার চাটখিল থেকে লিখছি। আমি ভূত FM থেকে ভূত.com পর্যন্ত আপনার নিয়মিত লিসেনার। রেগুলার লাইভ শুনতে পারি না, পরবর্তীতে ডাউনলোড করে হলেও এপিসোডগুলো শুনি। আমার কাছে বেশ কয়েকটি ঘটনা আছে যেগুলো ধাপে ধাপে সময় করে পাঠানোর চেষ্টা করব ইনশাল্লাহ। প্রথমবারের মতো ঘটনা লিখছি, ভুল ত্রুটি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আমি বিয়ে করি প্রায় 2 বছর। আমার শ্বশুর বাড়িতে আমি বেড়াতে যাই। তখনই রাতে সবাই একসাথে বিভিন্ন গল্প করছিলাম। ভৌতিক গল্পের টপিক চলে আসে। তখনই আমার শাশুড়ি তার নিজের সাথে ঘটে যাওয়া একটা ঘটনা আমার সাথে শেয়ার করেন। যদিও আমার স্ত্রী আগেও আমাকে এই কথাগুলো বলেছিল, আমি তখন সিরিয়াসলি নেইনি। যখনই ওনার মুখ থেকে সরাসরি শুনি, তখনই বিশ্বাস করতে বাধ্য হই। ঘটনাটি সত্য, জানি না কতটুকু বিশ্বাস করবেন। চলে যাই মূল ঘটনায়। আমি ওনার মতো করেই বলছি। 1993 সাল। আমি তখন 8ম শ্রেণীতে পড়তাম। আমাদের ঘরের ঠিক পাশেই একটা ঘর ছিল। প্রতিবেশী হিসেবে ওনাদের সাথে আমাদের সম্পর্ক অনেক ভালো। যদিও ওনারা আমাদের নিকট আত্মীয় বা আপন সম্পর্কের কেউ ছিলেন না। ওই পরিবারে ছিলেন চাচা চাচি, ওনাদের 3 ছেলে 1 মেয়ে, সবচেয়ে ছোট এবং ছোট ভূ অর্থাৎ দাদি। ওনারা পারিবারিকভাবে অতটা সচ্ছল ছিলেন না। আমাদের বাড়িতে আমরাই সবার থেকে ভালো অবস্থানে ছিলাম। তখন আমার বাবা বিমান বাহিনীর ওয়ারেন্ট অফিসার ছিলেন। চাচি এবং ছোট ভি অর্থাৎ দাদি আমাদের বাসায় আমার মাকে অনেক কাজে সহযোগিতা করতেন। যাই হোক, মূল ঘটনায় আসি। চাচার 3 ছেলের পর মেয়ে হয়, তাদের সবার অনেক আদুরে ছিল মেয়েটি। মেয়েটির নাম হাসি। এতই সুন্দরী ছিল যে কি বলবো। আশেপাশের বাড়ির সবাই ওকে দেখতে আসতো। অনেক সুন্দরী ছিল হাসি। তখন ওর বয়স 6-7 বছর হবে। আমার সাথেই সবসময় থাকতো। আমরা ওকে অনেক আদর করতাম, ভালো লাগতো। তো একদিন ঠিক করলাম ওকে নিয়ে আমাদের স্কুলে যাব, আমার সাথে করেই নিয়ে যাব। হাসিও মহা খুশি আমার সাথে যেতে। এটাই যে ওর জীবনের শেষ খুশি, এটা জানা ছিল না। যাই হোক, সুন্দর একটা কালো জামা পরে রেডি হয়ে আমার সাথে গেল। আমাদের স্কুলের সবাই ওকে দেখে অবাক। ও সত্যিই অনেক সুন্দর ছিল। আমি সবার সাথে আমার ছোট বোন বলে পরিচয় করিয়ে দিলাম। সবাই ওকে দেখে অনেক খুশি। আমাদের স্যার ম্যাডামরাও ওকে কোলে নিয়ে আদর করলো এবং সবাই ওকে কিছু না কিছু কিনে দিল। কেউ চিপস, কেউ চকলেট, কেউ বিস্কিট। এভাবে অনেক বড় একটা পলিথিন তার ভরে যায়। স্কুল থেকে বিদায় নিয়ে বাড়ির উদ্দেশ্যে রওনা হই। তখন ঠিক দুপুর। সূর্যটা অনেক তাপ দিচ্ছিল, মানে রৌদ্রোজ্জ্বল দুপুর। হাঁটতে হাঁটতে হাসি বলে উঠল, আপু একটা চানাচুর খুলে দাও, আমি খাবো। তখন আমরা প্রায় আমাদের বাড়ির কাছে। ওখানে একটা বিশাল তাল গাছ, যেটা এখনও বর্তমান। ওটার পাশ দিয়ে খেতে খেতে আসছি আমরা। কথা বন্ধ হয়ে গেছে। ও চুপচাপ হেঁটে আসছে। আমিও আর কিছুই বুঝলাম না, যে যার ঘরে চলে গেলাম। ওই দিন সন্ধ্যার দিকে ওর অনেক শ্বাসকষ্ট দেখা যায়। শরীরে অনেক জ্বর ছিল। ছোট ভি অনেক আদুরে ছিল সে। কেউ বুঝছিল না ওর সাথে কি হয়েছে। সবাই ভাবছে নর্মালি ঠান্ডা লেগেছে। সবাই ওর পাশে বসেছিল। ছোট ভি বাইরে মাছ কাটছিল। চাচা অর্থাৎ হাসির বাবা মাছ নিয়ে এসেছিলেন বাসায়। সবাই হাসির কাছে। এইদিকে ছোট ভিও একা মাছ কাটছিলেন। ঠিক তখনই একটা কাক ওনাকে অনেক বিরক্ত করছিল। বারবার ওনার হাতের কাছে এসে বসতে চাইছিল এবং হাত দিয়ে তাড়িয়ে দেওয়ার পরেও সে যেতে চাইছিল না, মাছ খেতে চাচ্ছিল। এইভাবে কয়েকবার তাড়ানোর পর উনি বিরক্ত হয়ে কাকটাকে একটা গাছের সাথে জোরে আছড়ে মারেন। এতে কাক দুর্বল হয়ে পড়ে। কিছুক্ষণ পর কাকটিকে আর সেখানে দেখা যায়নি। এদিকে এই ঘটনার পরেই হাসির অবস্থার আরও অবনতি হতে থাকে। উনিও হাসিকে কোলে নেয়। হাসিও ওনার কোলেই মারা যায়।
হাসি মারা যাওয়ার সাথে সাথেই ওনার শ্বাসকষ্ট শুরু হয়, অর্থাৎ দাদিরও শ্বাসকষ্ট শুরু হয়। সেটা তখনও কেউ ভালোভাবে খেয়াল করেনি, কারণ সবাই হাসির জন্যই কান্নাকাটি করছিল। হাসিকে কবর দেয়া হলো, সবাই অনেক কষ্টে শোকে ছিল। ছোট ভীর অবস্থা দেখে সবার মনে সন্দেহ আসলো, ওনারও দেখি হাসির মতো অবস্থা। তারপর হুজুর এনে দেখানো হলো। এর মধ্যে ওনারা ছোট ভীর নাকফুল গরম করে ছোট ভীর কপালে চাপ দিলেন। এতে করে ছোট ভীর অবস্থা আরও খারাপের দিকে গেল। হুজুর এসে যখন ওনাদের সাথে কথা বললেন, তখন তিনি বললেন, আমি হাসিকে ওই তাল গাছের সামনে থেকে ধরেছি। আমি ওকে ছেড়ে দিতাম, কিন্তু এই মহিলা আমাকে মাছ খেতে দেয়নি। আমি একে এর নাতিনের মতোই মেরে ফেলবো। যেই বলা সেই কাজ। এই ঘটনার ঠিক 2-3 দিন ওনার দম নিয়ে টানাটানি অবস্থা। সবাইকে ডাকাডাকি শুরু হয়ে গেল। আমি সেদিন স্কুল থেকে বাড়ি ফিরলাম, এসেই খবর শুনলাম। আমি দৌড়ে গেলাম তাকে শেষ মুহূর্তে দেখার জন্য। দৌড়ে গিয়ে যখনই ওনার দরজার কাছে পৌঁছালাম, তখনই উনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। আমার মনে হচ্ছিল যেন একটা হাওয়া বের হয়ে গেল। এই শুরু হলো আমার ওপর ভর করা। যথারীতি কান্নার রোল পড়ে গেল। উনি সবার অনেক পছন্দের ছিলেন। ওনার চেহারা এমন ছিল যে উনি মরেই বেঁচে গেছেন। এইদিকে আমরা সবাই যখন ওনার শোকে কাতর, সেখানে আমি কেন জানি না অনেক খুশি। আমি এতই খুশি যে হাসাহাসি করছি, আমার নাচতে ইচ্ছে করছে। মনে হচ্ছে ওনার মৃত্যুতে আমি অনেক খুশি হয়েছি। আমি বড় গাঁদা ফুল নিয়ে সবার কাছে গিয়ে নাকে নাকে ধরছি। এর নাকে ওর নাকে ফুল ছুঁয়ে হাসছি, খেলছি। আমার দিকে কেউ একটা তেমন খেয়াল করেনি। ছোট ভিকে কবর দেওয়া হলো। এর পরেও আমার হাসি গেল না। তখনই অনেকে খেয়াল করলো আমার এই অস্বাভাবিক আচরণ, কারণ আমি ওনাকে এবং উনি আমাকে অনেক ভালোবাসতেন। তার মৃত্যুতে আমার হাসি খুশি থাকাটা খুবই অস্বাভাবিক। হুজুর আনা হলো। এরপর জানতে পারলাম আমার ওপর হাসি এবং ছোট ভির জিনটাই ভর করেছে। সে বলেছিল আমি যখনই চলে যাব তখনই এই মেয়েটা দরজার সামনে এসে দাঁড়ায়। আমি ওর কোনো ক্ষতি করব না। যদি আপনারা আমার ওপর কোনো কিছু করতে যান, তাহলে ওকেও আমি বাঁচতে দেব না। ওর পরিণতি হবে আগের 2 জনের মতো। ওকে কোনো তাবিজও পরাতে পারবেন না। এরপর আমার মা বাবা এটা নিয়ে কখনোই মাতামাতি করেননি। আমি 5 ওয়াক্ত নামাজ পড়তাম, দোয়া কালাম পড়ে নিজেকে ফোঁ দিতাম। ধীরে ধীরে সমস্যা কেটে যায়। নামাজ কালাম আর ইবাদত না করলে ভর করার সুযোগ পেত। এর 2 বছর পর আমার বিয়ে হয়। আমার মা জীবিত নেই, বাবা অসুস্থ থাকায় আমার এই বাড়িতে থাকতে হতো বেশি। আমি, বাবা আর আমার ছোট ভাই ছিল আমার থেকে 2 বছরের ছোট। আমার স্বামী ছিল তখন বাইরে, প্রবাসী সে। তো একদিন দুপুরে, তখন 11টা কি 12টা হবে, আমি বড়শি দিয়ে মাছ ধরতে গেলাম পুকুরে। বলে রাখি, আমাদের পুকুরটা ছিল চারপাশের বাগান আর ঝোপঝাড়ের মাঝখানে। আমি সেদিন ভালোই মাছ পেতে শুরু করি। বিভিন্ন ধরনের মাছ সহ মোট 93টা মাছ ধরে ফেলি। আমি ধরছিলাম আর গুনছিলাম। আমার বেশ ভালোই লাগছিল। এত দ্রুত মাছ পাচ্ছিলাম যে মাঝে মধ্যে মনে হচ্ছিল বড়শিতে খাবার দেয়া ছাড়াও মাছ উঠতে পারে। ভর দুপুর তখন। কিছুক্ষণ পর খেয়াল করলাম আমি মাছ যে থলিতে রাখছি সেই থলিটা কেন যেন ভরছে না। এত মাছ ধরেছি কিন্তু থলি ভরছে না কেন? যাই হোক, ওইদিকে তেমন গুরুত্ব না দিয়ে মাছ ধরতে থাকলাম। আমার মাথায় তেমন কিছু কাজ করছিল না। মাছ তুলতে যাব এমন সময় খেয়াল করলাম আমার থলেটা পুরো খালি। হঠাৎ দেখলাম আমার থেকে 8-10 হাত দূরে পুকুরের পাশেই ঝোপের মাঝে 13 থেকে 14 বছরের একটা মেয়ে শাড়ি পরে দাঁড়িয়ে আমার দিকে তাকিয়ে আছে। আর আমি কি জানি বুঝে ওই দিকে তাকিয়ে একটা হাসি দিলাম। এরপর আমার আর কিছুই মনে নেই। চোখ খুলে আমি নিজেকে নিজের ঘরে আবিষ্কার করলাম। আমার চারপাশে আমার ছোট ভাই, বাড়ির আরও কয়েকজন বসে আছেন। পরে জানতে পারলাম আমার ছোট ভাই পুকুরে অজু করতে যাওয়ার সময় ঝোপে কেমন যেন গোঙানির আওয়াজ শুনতে পায়। এরপর কৌতূহল বশত দেখতে গিয়ে দেখে আমি ঝোপের মধ্যে বড়শি সহ পড়ে আছি, গায়ে অনেক কাদা জড়ানো। তো এই ছিল ঘটনা রাসেল ভাই। জানি না কতটা ভালো লাগবে। যদি ভালো লাগে তাহলে পড়ে শোনাবেন, এই বলে তিনি তার ঘটনা শেষ করেছেন। থ্যাংক ইউ ভেরি মাচ আপনার ঘটনার জন্য। আশা করছি আমাদের এই ঘটনাটি আপনাদের সবার ভালো লেগেছে। যদি ভালো লাগে আমরাও খুব খুশি হব, নিজেদের ধন্য মনে করব। আমরা চলে যাচ্ছি আমাদের পরবর্তী ঘটনায়। ওয়েলকাম ব্যাক। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি রাসেল। আশা করছি আপনারা সবাই ভালো আছেন, ভালোর দলে আছেন। কয়েকটা ইমেলের পরে এইবার একটা অডিও ক্লিপ না হলেই না। চলুন কথা না বাড়িয়ে আমরা সরাসরি অডিও ক্লিপে চলে যাই। আসসালামু আলাইকুম রাসেল ভাই, আমি মাহমুদ আবির বলছি ঢাকা নারায়ণগঞ্জ থেকে। তো আমি আমার ঘটনাতে চলে যাচ্ছি।
তো তখন ছিল 2014 সাল, আমার জীবনে প্রথম প্রেম আসে। তো একটা মেয়ের সাথে আমি সম্পর্কে জড়াই। তো মেয়েটার সাথে আমি নিয়মিত কথা বলতাম, প্রায় 1 ঘন্টা 1.5 ঘন্টা করে প্রতিদিন আমি কথা বলতাম। বলতে পারেন মেয়েটার সাথে কথা বলাটা আমার অনেকটা অভ্যেসে পরিণত হয়ে গেছিল, অনেকটা নেশার মতো। কথা না বললে আমার ভালোই লাগতো না। তো কোনো একটা কারণে, আমি সঠিক জানি না কি কারণে, মেয়েটা হঠাৎ করে আমার সাথে ব্রেকআপ করে ফেলে। তো ব্রেকআপ করার পরে রাসেল ভাই যেটা হবার ওইটাই হইলো, যেহেতু আমার জীবনে প্রথম প্রেম, আমি মানসিকভাবে অনেক ভেঙে পড়ছিলাম। অনেকটা না খাওয়া বাদ দিয়ে মন খারাপ করে গোমরা করে এক জায়গায় বসে থাকতাম। তো মূলত আমার একটা বন্ধু ছিল, নাম হলো তৈয়ব। তো তৈয়ব হঠাৎ করে খেয়াল করলো যে আমি এরকম মনমরা হয়ে বয়ে থাকি জায়গায় জায়গায়। তো বন্ধু হিসাবে ওর এই জিনিসটা বেশি একটা ভালো লাগতেছিল না। আর তৈয়ব আমার আর ওই মেয়ের সম্পর্কে সবই জানতেন, আমাদের প্রেম, আমাদের বিচ্ছেদ, সবকিছুই। তো আমি একটু তৈয়বের সম্পর্কে বলি। তৈয়বের বাবা হচ্ছেন একজন কবিরাজ, এবং তৈয়ব হচ্ছে একজন মাদ্রাসা পড়ুয়া ছাত্র, কোরআনে হাফেজ। কিন্তু যেহেতু ওর বাবা একজন কবিরাজ, তো মূলত ওর ছোটবেলা থেকেই ওর বাবার কবিরাজি চিকিৎসা দেখার ফলে টুকটাক অয় তদবির করতে পারতো, মানে কবিরাজি চিকিৎসা যারে বলে আর কি। মানে তৈয়বও তো কবিরাজি চিকিৎসা জানতো। হঠাৎ একদিন তৈয়ব আর আমি একসাথে বসেছিলাম। আমি তৈয়বরে হঠাৎ করে বলে উঠলাম যে, আচ্ছা তো তুই কি এমন কোনো কবিরাজি চিকিৎসা জানোস যেটা করলে আমি যে মেয়েটাকে পছন্দ করি, ভালোবাসি, যার সাথে আমার ব্রেকআপ হয়েছে, সে আবার ফিরে আসবো? রাসেল ভাই বলে রাখি, যেহেতু তৈয়ব ছিল আমার সবচেয়ে কাছের বন্ধু, তাই তৈয়ব আমার মনের অবস্থা পুরোটাই বুঝতে পারছে। তৈয়ব অনেকটা সময় চুপ থাকলো, হঠাৎ করে বলে উঠলো, আমার কাছে এমন চিকিৎসা আছে, কিন্তু তুই আমার কথা দে, তুই মেয়েটাকে বিয়ে করবি কোনো রকম শর্ত ছাড়াই, যদি মেয়েটা তোর কাছে আবার ফিরে আসে। আমিও মাথা নাড়লাম, হে সূচক, মানে এক কথায় আমি হ্যাঁ বলে দিলাম যে অবশ্যই। কিছুদিন পর তৈয়ব আমার একটা কাগজের টুকরো দিল, যার ভিতরে অনেকগুলো আরবি লেখা ছিল। কি লেখা ছিল তা আমি জানি না। আমার হাতে দিয়ে বলল, যখন মধ্যরাত হবে তখন এই কাগজের টুকরাটা একটা নির্জন জায়গাতে গিয়া একটা মোমবাতি হাতে নিয়ে মোমবাতিতে আগুন ধরায়া তারপর এই কাগজের টুকরাটা পোড়াবি, আর ওই মেয়ের নাম, ওই মেয়ের বাবার নাম বলবি, তারপর আর পিছনে তাকাবি না, সোজা চলে আসবি। তোরা তবে এবার আসি আসল ঘটনাতে। তো মূলত যেই কথা সেই কাজ। আমিও মনে করেন যে কাগজটা হাতে নিয়ে বাসায় চলে আসলাম। তো ওরা মধ্যরাতে পোড়াই দিমু যেমনি তেমনি আমার বন্ধু বলছে, ওই নিয়মে। তো এবার আসি আসল ঘটনাতে। তো মূলত রাসেল ভাই, আমার বাসার সামনে ছোট্ট একটা কুকুরের বাচ্চা ছিল। তো আমার যখন মন খারাপ থাকতো, দোকান থেকে আমি বিস্কিট টিস্কিট কিনে ওরে খাওয়াইতাম। কুকুরের বাচ্চাটা আসলে আমার দেখলে অনেক দূর থেকে দূরে দূরে আসতো। তো বলতে পারেন আসলে কুকুরের বাচ্চাটার একজন প্রিয় মানুষ ছিলাম আমি। তো যেদিন আমার বন্ধু তো ওই কাগজটা আমার দিল, দিয়া বললো যে আজকে রাত্রে এটা পুরাই দিস। তো ওই দিন রাত্রে আমি ঠিক ঘড়ির দিকে তাকাইতেছিলাম, যেমন ওই দিনের রাত্রে আমার কাছে অনেক বড় মনে হইতেছিল যে কখন 12টা বাজবে, কখন আমি বাইরে যাবো, কখন এটা পুরাই দিব। অনেকটা নেশাগ্রস্ত মানুষ যেমন নেশা না পেলে ছটফট করে, ঠিক ওইরকম অনুভূতি হইতেছিল আমার। ঠিক 12টা বাজার পরে রাখাল ভাই, আমি যখন গেটের বাইরে গেলাম নির্জন একটা স্থানের উদ্দেশ্য করে, ঠিক তখনই ওই কুকুরের বাচ্চাটা মনে করেন যে আমার পিছু পিছু হাঁটা শুরু করলো। তো মূলত আমি ওরা কয়েকবারই মানে কুকুরের বাচ্চাটারে একটু দূরে সরাই দিলাম আমার কাছ থেকে, কিন্তু কোনো মতেই মনে করেন যে এটা আমার পিছু ছাড়তা ছিল না। তো একটা সময় বিরক্ত হয়ে গেলাম, যাক আইলে আসুক। তো যেই কথা সেই কাজ, রাসেল ভাই একটা নীরব স্থান বিচের আবার করলাম। তো ওইখানে গিয়া মোমবাতিটা জ্বালাইলাম, তারপর মনে করেন যে কাগজটা আমি পুরাই দিলাম, আর যেভাবে যেভাবে করতে বলছে আমি ঠিক ওইভাবে করলাম। তো মজার ব্যাপার হলো রাসেল ভাই, আমি যখন কাগজটাতে আগুন ধরাইলাম, তো কাগজটা ছিল মূলত ছোট্ট একটা ভিজিটিং কার্ডের মতো। তো মূলত যেটা আসলে 3 থেকে 4 সেকেন্ডের ভিতরে নিমিশেই পুড়ে যাওয়ার কথা। তো ওই জায়গাটার থেকে যখন আমি হাইটটা রাস্তা পর্যন্ত আসবো, তো মূলত প্রায় 1 মিনিট আমার লাগছে হাঁটতে হাঁটতে। প্রায় 1 মিনিট আমি অনুভব করলাম যে আমার পিছনে অনেক মানে আলো,
পিছনের আলোর থেকে মনে করেন যে সামনে আমি রাস্তা দেখতেছিলাম কোনো রকম মোবাইলের ফ্ল্যাশ ট্যাশ ছাড়াই একদম স্পষ্ট। এখন মজার ব্যাপার হলো রাসেল ভাই, যতটুকু কাগজ আমি পড়ছি বা পুইরা নিচে ফালাইছি মাটিতে, অতটুক আগুন দিয়ে এত ফর্সা হওয়ার কথা না, মানে এত আলোকিত হওয়ার কথা না। জায়গাটা ছিল অন্ধকার, তো মূলত পুরোটা জায়গা একদম আলোকিত, একদম দিনের মতো আলো হয়ে গেছিল। আর আমার পিছিয়ে পিছিয়ে যে কুকুরের বাচ্চাটা গেছিল ওইটা মূলত অনাবরত ঘেউ ঘেউ করতেছিল, যেটা খুবই অস্বাভাবিক ছিল। তো আমার বন্ধু তো আগে বলে দিছে যদি কোনো কিছু অস্বাভাবিক মনে হয় আমি যেন পিছনে না তাকাই। তো যেই কথা সেই কাজ রাসেল ভাই, আমি মনে করে যে অনেকটা ভয় না অ্যাকচুয়ালি, আমি চাইছিলাম না যে আমার সাথে কোনো বাজে কিছু হোক। আমি আর পিছনে না তাকায় সাহস করে বাসাতে চলে আসলাম। তো ওই দিন রাত্রে আমি ঘুমাই গেছিলাম গা। তো পরের দিন যখন সকালে আমি ব্রাশ করতেছিলাম, তো মূলত ওইটা আমার বাড়ির সামনে একটা জায়গা ছিল। তো আমি ব্রাশ করতে করতে দূরে আমার চোখ গেল, দেখলাম যে আসলে কালকে রাত্রে যেই জায়গাতে আমি ওই কাগজটা পড়াইছিলাম, মানে কাগজটা পড়ছিলাম নিয়ম কানুন মাইনা, তো ওই জায়গাতেই দিয়ে ওই যে ছোট কুকুরের বাচ্চারা যেটা আমি বিস্কিট খাওয়াইতাম বা আমি আদর করতাম, ওই কুকুরের বাচ্চাটা ময়রা নিচে পড়ে আছে। পরবর্তী সময়ে আমি আমার বন্ধুরে প্রশ্ন করলাম এই ব্যাপারে, কেন কুকুরটা মারা গেল, কেন এত আলো হইলো। তো আমার বন্ধু বলল যে আসলে ওর এরকম কোনো চিকিৎসা আসলে ওর ব্যক্তিগতভাবে জানা ছিল না, বাট ওর বাবার একটা বই ছিল, যেটা একটা নিষিদ্ধ বই, আমি নাম নিতে চাচ্ছি না। তো ওই বই থেকে কিছু একটা খুঁজে বার করেছিল যা দিয়ে আসলে বশীকরণ করা হয়। তো মূলত ওর ওই যে লেখছে আরবি লেখাগুলো আমি বলছিলাম কাগজের ভিতরে, হয়তো এই জায়গাতে কোনো ভুলভাল ছিল বা ওর মানে রিচুয়ালটা ঠিকঠাক হয় নাই, যার কারণে এক্সপেরিমেন্ট আসলে উল্টা হয়েছে। তো যেহেতু কুকুরটা ওই জায়গাতে ছিল, যার কারণে হয়তো বা কুকুরটা মারা গেছে আর কি। তো আসলে এই ঘটনার পরের থেকে মনে করেন যে আমি ভিতরে ভিতরে অনেক অনুশোচনায় ভুগছিলাম। আমি যে মেয়েটার জন্য এত কিছু করলাম ওই মেয়েটাও আমার হয় নাই, অন্য একটা ছেলের সাথে ওর বিয়ে হয়ে গেছে, তো ও মূলত সুখে শান্তিতে সংসার করতেছিল। কিন্তু এই অবুজ প্রাণীটা কুকুরটা মারা যাওয়ার কারণে ভিতরে ভিতরে আমি অনেক অনুতপ্ত হয়ে গেছিলাম গা। তো আমি বলবো যে এরকম এক্সপেরিমেন্ট বা যাই বলেন, একতরফা ভালোবাসার জন্য এরকম জাদু কিংবা বশীকরণ যাই বলেন বা কোনো রকম কবিরাজ বা হুজুর, এগুলার কাছে না যাওয়াই ভালো। এগুলার ফলাফল খুব বেশি একটা ভালো হয় না, ভবিষ্যতে অনুশোচনা করতে হয়, অনুশোচনা থেকে সারা জীবন অনুতপ্ত হইতে হয়। তো রাসেল ভাই, এই ছিল আমার ঘটনা। আমি জানি না আজকে আমার এই ঘটনা শোনার পর লিসেনাররা আসলে আমারে কি বলবে বা কি উপাধি দিবে। তো এই ঘটনাটা শেয়ার করতে আমি চাচ্ছিলাম না, তারপরও শেয়ার করলাম, মূলত যেন মানুষ জানতে পারে, শিখতে পারে বা আমার মতো এরকম ভুল কেউ না করে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই কামনাই করি। আল্লাহ হাফেজ। সেই পুরনো সুরে বিশ্বাস করা বা না করা আপনার ব্যাপার, বাট দ্য ওল্ড মিউজিক কামস অ্যালাইভ। Root.com. The fear returns with Russell. আরও একবার আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি, আমি রাসেল। আমাদের ফেসবুক অ্যাড্রেস হচ্ছে www.facebook.com/russell.স্বাধীন। আমাদের সাথে সংযুক্ত থাকুন, আমাদেরকে লিখুন ঘটনা কেমন লাগছে, সেই সাথে আমাদের ইউটিউব চ্যানেলটি অর্থাৎ rjrussellbooth.com সাবস্ক্রাইব করুন। আমরা চলে যাব আমাদের পরবর্তী ঘটনায়। আসসালামু আলাইকুম রাসেল ভাই, ভালো আছেন? আমি কুয়েত থেকে বলছি, আমি আহনাফ। তো আমি বুথ FM থেকে আপনার ঘটনা শুনতেছিলাম। 2014, 15 সাল, 16 সাল পর্যন্ত আমি প্রায় সময় শুনতাম, তারপর থেকে একটু গ্যাপ দিলাম। তো হঠাৎ করে শুনলাম যে বুথ FM বন্ধ হয়ে গেছে, শুনে অনেক খারাপ লাগছে। বাট এখন আবার বুথ.com শুরু হয়েছে, এখন নিয়মিতই শোনা হয় আমার। তো আমি এখন কুয়েতে থাকি। এখন আমি ডিউটির সময় আমি একটা বিল্ডিং এর হারেস মানে হচ্ছে যে আমি একটা বিল্ডিং এর সিকিউরিটি। তো সারাদিন কাজ থাকে না, তো সারাদিন মোটামুটি আপনার ঘটনায় শুনি বা আপনি যখন লাইভ করেন মোটামুটি আমি সবসময় উপস্থিত থাকার চেষ্টা করি বা থাকি। তো
অনেক দিন ধরে ইচ্ছে করতেছিল যে আপনাকে একটা ঘটনা লিখে লিখে পাঠাবো, একটা ঘটনা প্রায় লিখেছিলাম, বাট আপনি বারবার বলতেছিলেন যে ভয়েস পাঠাইতে, ভয়েস রেকর্ড পাঠাইতে, জন্য ভয়েস রেকর্ড করে পাঠাইলাম। জানি না কেমন হয়েছে। ওকে, বেশি কথা না বলে ঘটনায় চলে যাচ্ছি। তো তখন 2017 সাল, আমি তখন মাদ্রাসায় পড়াশোনা করতাম। তো আমাদের মাদ্রাসাটা ছিল খুবই স্বনামধন্য একটা মাদ্রাসা, নারায়ণগঞ্জের ভিতর, খুবই বড় একটা কমি মাদ্রাসা। তো তখন আমি হিফজখানায় পড়তাম। তো আমাদের মাদ্রাসার নিয়ম ছিল যে আমাদের 4 তলা বিল্ডিং, তো প্রতিতলা একটা করে গেট আছে। আই মিন 3 তলার জন্য একটা গেট, ওই গেটটা বন্ধ করলে কেউ যাইতেও পারবো না, আসতেও পারবো না। তো প্রতিতলা একটা এমন করে গেট আছে। তো রাতে 10টা বাজে এরকম একটা যে গেট থাকতো, তো সে আর কি রাতে 10টা বাজে হইলেই ওইটা অফ করে দিয়ে শুয়ে পড়তো। তো ওখানে কোনো সিকিউরিটি ছিল না, আই মিন কোনো সিকিউরিটি গার্ড ছিল না যে এক্সট্রা। তো আমরা ছাত্ররাই, যেমন আজকে আজকে এই 2জন ছাত্র গেট পাহারা দিবে, কালকে এই 2জন ছাত্র গেট পাহারা দিবে, এরকম করে হইতো আর কি। তো আমরা গেটের সামনে বসে কনসি পড়তাম, বাস 10টা বাজলে আমরা তালা লাগিয়ে হুজুরের কাছে চাবিটা দিয়ে দিতাম। তো ওই দিন আমার আর আমার একটা ফ্রেন্ড ছিল, ওর নাম আব্দুর রাজ্জাক। তো এই দুজনের আমাদের ওই গেটের পাহারার পড়লো। তারপর রাত 10টা যখন বাজে, তো আমি বললাম আব্দুর রাজ্জাক, চল গেট, এখন 10টা বাজে, গেটটা আমরা লাগিয়ে এই চলে হুজুরের কাছে চাবি দিয়ে শুয়ে পড়ি। সে বললো না, আমরা মাসে জাস্ট একবার এরকম চান্স পাই। আসলে আমাদের 1 মাসে একবারই করে প্রত্যেক একজন, ছাত্র তো অনেক। তো বলতেছে যে আমরা বছরে একবারই চান্স পাই, চল আমরা আস্তে করে গেট খুলে আমরা বাইরে যাই, বাইরে না গিয়ে আমরা এই কিছু খাওয়া দাওয়া করি। কারণ বাইরে তো আপনার নিচে আবার দোকান ছিল, ক্যান্টিন ছিল, ওই দোকান ক্যান্টিন থেকে কিছু খাওয়া দাওয়া করে নিয়ে আসি, এটা সেটা নিয়ে আসি। তো আমরা আমি ওখানে বলছি না থাক, যাওয়া লাগবে না, হুজুর জানলে আমাদের বকবে বা মারবে। কিন্তু সে তো বললো যে না চল আমরা যাই। তো আমরা গেলাম, নিচে গেলাম, ওর কথা মতো গেট লাগিয়ে আমরা নিচে গেলাম, ক্যান্টিনে যাবো, খাওয়া দাওয়া করলাম। তো যখন উপরে আসি তখন এসে দেখি যে গেট অলরেডি লাগানো, বাট আমাদের কাছে তালা ছিল কিন্তু অন্য একটা তালা লাগানো, মানে ওই তালাটা ওই মানে আমরা গেট জাস্ট ছিটকানিটা লাগিয়ে আমরা নিচে চলে গেছিলাম। কিন্তু এসে দেখি যে কে জানি নতুন তালা, মানে তালা আমাদের কাছে ছিল, নতুন তালা লাগিয়ে দিয়েছে। এখন আমরা মানে বুঝতে পারতেছি না, বাট আমরা বুঝছি যে এটা অবশ্যই এটা হুজুরের নির্দেশনার কারণেই হয়েছে। কারণ হুজুর হয়তো 10টা বাজে আসছে, গিয়ে দেখে যে আমরা নাই, তালাও নাই, উনি তো রেগে এরকম করছে। তো আমাদের অনেক ভয় লাগতেছিল, যদি এখন আমরা যাই হুজুর তো আমাদের অনেক মারবে বা অনেক স্বাভাবিক একটু শাসন করা হয়, তো আমরা খুব ভয় পাইতেছিলাম। তো বলতেছে যে ওই চল আজকে আর আমাদের ওই রুমে যাওয়ার দরকার নেই, 3 তলা যাওয়ার দরকার নেই, আমাদের 1 তলার মধ্যে আপনার আছে, যেটা কি বলে দাওরায়ে হাদিসে বড় একটা রুম। দাওরা হাদিস মানে এখানে অনেক বই কিতাব থাকে, ছাত্ররা পড়াশোনা করে, মাইক দিয়ে পড়াশোনা করে, এরকম আর কি। তো ওখানে ওটা সবসময় খোলা থাকতো, কারণ অনেক ছাত্ররা রাতে ওখানে পড়াশোনা করতো, অনেক বড় রুম। তো বলতে হচ্ছে চল ওইখানে গিয়ে আমরা একটা সাইডে আজকে শুয়ে পড়ি, সকালবেলা ফজর আজান দিলে যখন সবাই নামাজ পড়তে নিচে আসবো তখন ওদের সাথে আবার চলে যাবো, এরকম আর কি। তো আমরা ওর কথা মতন আমরা নিচে গেলাম, নিচে গিয়ে দেখলাম যে 3-4 জন ছাত্র ভাই পড়াশোনা করতেছে, আস্তে আস্তে বড় বড় কিতাব পড়তেছে। তো আমরা একটা সাইডে গিয়ে শুয়ে পড়লাম। তো শুয়ে পড়ার পর প্রায় কখন গোবাই গেছি কখন মনে নেই, হঠাৎ করে তাকায় দেখলাম যে সব লাইট অফ করা, আই মিন ছাত্ররা আর কেউ নেই। তো জাস্ট আমি আর আব্দুর রাজ্জাক আমার পাশে শুয়ে আছে, এটা দেখলাম আমি। দেখার পর আমি একটু অন্ধকার এত বড় একটু ভয় ভয় লাগতেছে। তারপর আমি আবার শুয়ে পড়লাম, অনেকক্ষণ পর ঘুমাইতেছি। তো মনে হইতেছে যে কে জানে আমার পায়ের মধ্যে সুরসুরি করতেছে, এরকম লাগতেছে। আমি প্রথম মনে করছি অথবা কোনো কাপড় টাপড় বা কোনো কাঁথার কোনা লাগতেছে, আবার দেখি যে না, এটা সুরসুরি করতেছে। তো আমি ঘুম থেকে উঠলাম, উঠা ভাই দেখি যে একটা হাত আর কি, মানে 3 আঙ্গুল একটা হাত, অনেক লম্বা একটা হাত আর কি। মানে এটা বোঝা যাইতেছে যে অন্য একটা রুম থেকে আসছে, হাতটা অন্য একটা রুম থেকে আসছে আর কি। অনেক বড়টা হাত, 3 আঙ্গুল, অনেক লোম, কালো কালো লোম দিয়ে, মানে অন্ধকারে হালকা হালকা আলো, বাইরে অনেক লাইট জ্বলতেছিল, তো হালকা হালকা আলোতে বোঝা যাচ্ছে যে 3 আঙ্গুল পায়ের মধ্যে এই
আমার সুরসুরি করতেছে। আমি সেটা দেখে মানে ফ্রিজ হয়ে গেছি, মানে না পারতেছি চিল্লাইতে, না পারতেছি যে আমি আব্দুল রাজাকে ডাকতে, এবং আমি সাহস পাইতেছিলাম না। আমি জাস্ট মানে ফ্রিজ হয়ে রয়েছি, আমি যে কি বলবো, মানে কি দেখতেছি আমার অকল্পনা বাইরে ছিল। তো আমি এরকম কয় মিনিট, 4-5 মিনিট হয়তো বা থাকছি, আমি পারতেছি না, আমার শরীর দিয়ে ঘাম পড়তেছিল। তখন প্রায় নভেম্বরের মাস আর কি, তো পুরোপুরি শীত না পড়লো, মোটামুটি রাতে মোটামুটি শীত লাগে, তখন আমার এরকম ঘাম পড়তেছিল, এরকম আমি খুব ভয় পাইতেছিলাম। তো আস্তে করে দেখলাম যে হাতটা চলে গেল, আস্তে করে হাত চলে গেল। তা আমি আব্দুল রাজাককে আমি ডাক দিলাম, ওই উঠ উঠ বন্ধু উঠ, দেখ এরকম এরকম হয়েছে। আরে তুই মজা করতেছস, এরকম কিছু না, শুয়ে পড়, ঘুমাই দিতে, সকালবেলা ক্লাস করা লাগবে, এরকম কিছু একটা বইলা সে আবার ঘুমায় পড়লো। তা আমি কি করলাম, ওকে আমি একটু জড়ায় ধরে ঘুমাই রইলাম। কখন ঘুমাই গেছি বলতে পারি না, হঠাৎ করে মনে হলো যে আমার গলার মধ্যে কে জানি মানে চিপ দিয়ে রাখছে। আমি চোখ বন্ধই, কিন্তু মানে চোখ খুলতে পারতেছি না। আমি যে আব্দুল রাজাককে ধরে রাখছি এটা আমার স্পষ্ট মনে আছে যে না, মানে আমি ঘুমের মধ্যে না, স্বপ্নের মধ্যে না, এটা আমি 100% শিওর, বা ঘুমের মধ্যে মানে আধা ঘুম আধা সচ্ছ এরকম, মানে গলার মধ্যে চিপ দিয়ে ধরে রাখছে। বাট আমি সব আলাপ পাইতেছি যে আমি যে ওরে ধরে রাখছি, আলাপটা পাইতেছি, গলা যে মুখে চিপ দিতেছে, আমি আলাপ পাইতেছি, আমি যে কথা বলতে ট্রাই করতেছি বাট পারতেছি না, এটাও আমি আলাপ পাইতেছি। তো এরকম আমার সাথে কয় মিনিট হয়েছে বলতে পারি না। আমি মনে মনে দোয়া কালাম, কোরআন শরীফ, ওইটা সেটা পড়তে শুরু করলাম। তারপর এক সময় আর কি আমার ইয়াটা চলে গেল আর কি। তো আমি ওইটা, তো আমার আর ঘুম আসছে না। তারপর আস্তে কইরা মানে কেমন লাগতো যে আমার কানের পাশে কেউ বলতেছে যে এরপর থেকে তোরা আর এখানে কেউ আসবি না, মানে ওকে এখানে রাত হলে আমরা যারা জিন ছাত্ররা আছি তারা এখানে রাত হলে পড়তে আসে, তোরা আজকে আসছিস দেখে তোরা তোদের জন্য আর পড়তে পারতেছি না আর কি, এরকম কিছু একটা বললো যে তোরা নেক্সট টাইম থেকে মানে পরের বার থেকে কখনো রাতে এখানে আসবি না, বা এখানে ঘুমাবি না, এখানে থাকবি না। এখানে আমরা ছাত্ররা, আমাদের যে ছাত্ররা আছি আমরা এখানে আসা পড়াশোনা করি, তোদের জন্য আজকে পড়তে পারলাম না, তোরা আর আসবি না, ঠিক আছে? এটা বললো। বললে তারপর আমি শুনলাম, স্পষ্ট শুনছি কথাটা, একটা স্পষ্ট, এটা শোনার মাত্রই আমি ও আল্লাহকে বললে আমি রুম থেকে দৌড় মারছি, এক দূরে মনোরমে চলে গেছি আর কি। তো একটু পর আব্দুল রাজাক উঠা আর কি আমার চিল্লান শুনলো, আস্তে আস্তে আইসা পড়লো। তো ওকে জিজ্ঞেস করলাম তোর সাথে কিছু হয়েছে? ও বললো যে না, আমার সাথে তো কিছু হয় না, আমি কিছু মানে ওর সাথে এমনিতে কিছুই হয় না, বা কিছু জানেন এরকম একটা। যাই হোক ভাই, এটা ছিল আমার একটা ছোট্ট ঘটনা, সত্যি একটা ঘটনা, আপনার সাথে ভাবলাম শেয়ার করলে হয়তো বা যারা শুনতেছেন তাদের কাছে ভালো মনে হবে। তো এতটুকুই। আর দুঃখিত, আমার মুখে একটু জড়তা আছে, এটা আমার ছোট কাল থেকেই, একটু তাড়াতাড়ি কথা বলি তো এটার জন্য একটু দুঃখিত আমি। ওকে ভাই, ভালো থাকবেন, আসসালামু আলাইকুম। অশরীরী, দেখতে পাবে না কবু, এত কাল ধরে শুনছো, শুনতে কি পাও না তবু? ভূত.com, The Fear Returns with Russell. ওয়েলকাম ব্যাক, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি রাসেল। আশা করছি আপনারা সবাই ভালো আছেন এবং ভালোর দলে আছেন। আমিও ভালো আছি এবং ভালোর দলে আছি। কোনো কথা না বাড়িয়ে আমি সরাসরি চলে যাচ্ছি আরও একটি ঘটনায়। আসসালামু আলাইকুম রাসেল ভাই, কেমন আছেন জিজ্ঞেস করলাম না, জানি আপনি সবসময় ভালোর দলেই থাকেন। আমার নাম শেখ আবির, বাসা নবাবগঞ্জ থানার ছোট্ট একটি গ্রামে। আমি এবার ইন্টারমিডিয়েট দ্বিতীয় বর্ষের একজন ছাত্র। 2012 সাল থেকে আপনার ভূত FM শুনি, এখন ভূত.com-এর নিয়মিত শ্রোতা। বেশি কথা না বাড়িয়ে আমি সরাসরি ঘটনায় যাচ্ছি। আজকের ঘটনাটি একটু বড়, কিন্তু কথা দিচ্ছি ঘটনার 1 সেকেন্ডও আপনি বোর ফিল করবেন না। সিলেক্টেড হয়েছে কিনা আপনি বলেছেন যে ঘটনাটি সিলেক্টেড হলে আপনাকে জানানো হবে ইনশাল্লাহ। তবে একটা কথা বলি যে ঘটনা সিলেক্টেড হয়েছে কিনা এটা বোঝার জন্য আমাদের সব এপিসোডগুলো শুনতে হবে, কারণ ম্যাক্সিমাম সময় আমরা ইমেল করলেও দেখি আপনারা ইমেলের রেসপন্স করছেন না, বা ইমেলটা হয়তো খেয়াল করেন না, বা ফোন করলে আপনাদের অনেক সময় ফোনে পাওয়া যায় না। কিন্তু আপনারা যদি
একটু নিজেরা খেয়াল করে প্রত্যেকদিন এপিসোডগুলো শোনেন, তাহলে বুঝতে পারবেন কবে কার এপিসোড যাচ্ছে বা কবে কার স্টোরি যাচ্ছে। আমি আশা করব যে আপনারা সেটা খেয়াল রাখবেন। এই বলে আমি আজকের এই ঘটনাটি শেষ করছি। আমরা চলে যাচ্ছি আমাদের পরের ঘটনায়। আরও একটা অডিও ক্লিপের কাছে নিয়ে যাচ্ছি আপনাদের, আশা করছি ভালো লাগবে আপনাদের। আসসালামু আলাইকুম রাসেল ভাই, আশা করি ভালো আছেন। আমি ভূত.com এর একজন নিয়মিত শ্রোতা। আমি আজকে আপনার সাথে একটা ভয়ানক ঘটনা শেয়ার করব, যেটা আমার খালামণির সাথে ঘটেছে এবং এটা আমি আমার খালাতো ভাইয়ের মুখ থেকে শুনেছি। আর এখানে আমি নাম এবং গ্রামের নামগুলো উল্লেখ করতে পারছি না, কারণ নিষেধ আছে। আমার খালামণি আমার খালাতো ভাইয়ের এটা বলতে না করেছে, তো এই কারণে আমি এগুলো বলতে পারছি না। কিন্তু জেলা মানিকগঞ্জ, এটা মানিকগঞ্জে হয়েছে। তো বেশি কথা না বাড়িয়ে আমি ঘটনাটা শুরু করি। এই ঘটনাটা আমার খালাতো ভাইয়ের দাদি বাড়িতে হয়েছে। দাদি বাড়িটা আমি ওদের দাদি বাড়ির বর্ণনা দিলে ভালোভাবে বুঝতে পারবেন। ওদের দাদি বাড়িটা হলো বাড়ির পিছনে একটা পুকুর আছে বড়, তার মাঝখান দিয়ে একটা রাস্তা, দুই পাশে দুইটা পুকুর, মাঝখানে রাস্তা এবং চারপাশে হলো বাঁশঝাড় আছে। তো এলাকাবাসীরা সবাই সন্ধ্যার পরে ওখানে যায় না, কেউ বলে যে ওখানে নাকি সন্ধ্যার পর একটা খারাপ কিছু আছে বা খারাপ কিছু মানে দেখেছে মানুষজন, কিছু গন্ধ পায় খারাপ, মানে এরকম কিছু একটা। কিন্তু ওই দিন বাড়িতে কেউ ছিল না, আর আমার খালামণি এগুলো এত বিশ্বাস করতো না। তো এই কারণে হলো ওই দিন আমার খালামণি কাজ শেষ করতে করতে দেরি হয়ে যায়, সন্ধ্যা হয়ে যায়। আমার খালামণি তখন ওই সন্ধ্যাবেলা ওই পুকুরে গোসল করতে যায় এবং তার চুল ছাড়া ছিল। তো উনি গোসলের সময় হঠাৎ তিনি লক্ষ্য করেন যে তার চারপাশের বাঁশঝাড়গুলো ধীরে ধীরে তার দিকে হেলে আসছে। একটা অস্বাভাবিক নিস্তব্ধতা, মানে বাতাস নেই কিন্তু অথচ বাঁশগুলো দুলছে। সেই সাথে ভেসে আসছে একটা ঘিনঘিনে গন্ধ, ঠিক যেন পচা মাংস বা পুরনো রক্তের মতো, মানে এরকম একটা বিশ্রী গন্ধ আসছে। তারপরে উনি অনুভব করেন যে ওনার কেউ যেন পিছন থেকে তার দিকে মানে তাকিয়ে আছে এবং একটা ভারী নিঃশ্বাস ঠিক ঘাড়ের কাছে এসে থেমে যায়। তিনি তখন মানে ভয়ে সেখান থেকে দৌড়ে বাড়ি ফিরে আসেন, কিন্তু ভয়টা সেখানেই থেমে থাকেনি। এরপর থেকে আসল ঘটনাটা শুরু হয়। ভাইয়ারা যখন ঢাকায় চলে আসে, তারপর আমার খালামণি ধীরে ধীরে শুকিয়ে যেতে থাকে এবং বড় মাছের গন্ধে তার বমি আসতো। বড় মাছ একদমই খেতে পারতো না এবং রাগ বেড়ে যায়, মানে আচরণ একেবারে বদলে যায়, মানে যেভাবে ছিল এরকম আর থাকে না, মানে আচরণ বদলে যায়। তো একদিন আমার ভাইয়েরা ছাদে যায়, ওদের বাসার ছাদে একটা আঙ্কেল থাকতো, ওনার সাথে আবার একটা ভালো জিন ছিল। উনি আবার বুঝতে পারতো যে কারোর সাথে কোনো খারাপ কিছু থাকলে উনি এটা বুঝতে পারতো। তো প্রথম দিন যখন ভাইয়ারা এবং খালামণি যায়, তখন উনি আমার খালামণিকে দেখে কিছু বলেননি, কিন্তু পরের দিন তারপরের দিন যখন ভাইয়ারা শুধু ছাদে যায়, আমার খালামণি যায়নি, ওই দিন আমার ভাইয়াদেরকে বলেন যে তোমার মায়ের সাথে খারাপ কিছু আছে, মানে জিন আছে, একটা খারাপ জিন আছে, এটা বলেন। এবং বলে যে তোমার মাকে কবিরাজ দেখাও। আর উনি এছাড়া ওই আঙ্কেলটা একটা তেল পড়া দেয়, ওই আঙ্কেলটা, যে এই তেল পড়ার মধ্যে মানে উনি বিভিন্ন আরবি আয়াত লেখেন এবং ওই আয়াতগুলো ওই তেলের মধ্যে দিয়ে তারপরে ওই তেলটা আমার খালামণিকে দেয় এবং বলে যে সকালে মানে গরম ভাতের সাথে খেতে, এরকম কিছু। তো এরপরে আমার খালামণির অবস্থা আরো খারাপ হতে থাকে, উনি শুকিয়ে যেতে থাকে। এর চেয়েও একটা খারাপ ঘটনা ঘটে, সেটা একদিন রাত্রে বেলা আমার ভাইরা যখন উঠে, রাত প্রায় 2টা বাজে, তখন উনি উঠার পরে আমার খালাতো ভাইরা দেখে যে আমার খালামণি দরজার ওখানে দাঁড়িয়ে আছে এবং এক মানে নড়াচড়া নাই, কোনো একভাবে দাঁড়িয়ে আছে। তো আমার ভাইয়ারা তখন ডাকে পিছন থেকে যে তুমি ওখানে কি করতেছো। তো তারপরে উনি কোনো সাড়া শব্দ দেয় না, আমার খালামণি কোনো কথা বলে না, একভাবেই দাঁড়িয়ে আছে। তো এরপর আমার খালাতো ভাইয়েরা গিয়ে ওনার পিছনে হাত দেয়, মানে কাঁধে হাত রাখে, এবং তখন আমার খালাতো ভাই যেটা দেখে সেটা দেখার জন্য আমার খালাতো ভাই একদমই প্রস্তুত ছিল না। মানে দেখে যে উনি হুট করে আমার খালাতো ভাইয়ের দিকে ঘুরে, এবং ঘুরার পরে আমার খালাতো ভাই দেখে যে আমার খালামণির চোখ পুরো লাল হয়ে আছে এবং পুরো মানে ভয়ানক লাগছে দেখতে পুরো দৃশ্যটা, যে ওনার ঠোঁট পুরো নীল কালার হয়েছিল এবং চোখ লাল হয়েছিল। আর একটু পরেই উনি ওখানে অজ্ঞান হয়েছে। এরপরে আমার খালাতো ভাইয়েরা ওনার জ্ঞান ফিরে, সকালে ওনাকে নিয়ে বিছানায় শোয়ানো হয়েছিল, তারপরে ওনার জ্ঞান ফিরছে
ফেরার পরে উনি ওনাকে জিজ্ঞেস করলে যে তুমি ওখানে কি করতেছিলে, এইভাবে কেমনে হলো। উনি কিছুই জানে না, উনি এসবের কোনো কিছুই বুঝতে পারতেছিলেন না, কিছুই জানে না এরকম। তো ওই দিনের পরে সবাই বুঝতে পারে যে ওনার সাথে কিছু একটা হয়েছে, কিছু একটা আছে। তো তারপরে আমরা মানে খালামণির কথা শুনতে পাই এবং খালামণির জন্য কবিরাজ খুঁজতে থাকে সবাই, বিভিন্ন কিছু করা হয়। যেমন কবিরাজ, ওদের ওইখানে একটা কবিরাজ দেখানো হয়, কবিরাজ একটা তাবিজ দেয় যে তাবিজটা পরে থাকতে, কিন্তু আমার খালামণির গায়ে তাবিজ থাকতো না, মানে বারবার তাবিজ হারিয়ে যেত। কিন্তু কোথায় হারিয়ে যেত, কোথায় পড়ে যেত, মানে একাই, সেটা আমার খালামণিও জানতো না যে কোথায় পড়ে যায়, কোথায় হারিয়ে যায়। কখনো মানে সিঁড়ির ওইখানে, কখনো জানালার ওইখানে, কখনো বিছানায়, মানে বিভিন্ন জায়গায় হুটহাট পাওয়া যেত। কিন্তু ওনার হাতে মানে হাত থেকে যে খুলে যেত, ওনাকে জিজ্ঞেস করলে এটা মানে উনি নিজেও জানতো না যে কিভাবে খুলে যাচ্ছে, থাকছে না এরকম। তারপর একদিন হলো উনি গরম পানি, যেটা নিজে গরম পানি করতেছিল, ওই গরম পানি নিজের হাতে নিজে ঢালে এবং কিছুক্ষণ পর ওনার জ্ঞান ফিরে এবং উনি বুঝতে পারে যে নিজের হাতেই নিজে গরম পানি ঢালছিল। ভাগ্য ভালো ছিল যে গরম পানিটা এত গরম ছিল না, নইলে হাতটা পুড়ে যেত। কিন্তু এরপরে এরকম ঘটনা দেখে যেগুলো আরো বাড়ছে, এখন ভাইয়ারা যদি মানে বাসায় না থাকে, যদি অন্য বড়সড় কোনো কিছু হয়ে যায়, তো এটা নিয়ে সবাই অনেক দুশ্চিন্তায় ছিল। এরপরে মানে উনি আস্তে আস্তে শুকিয়ে যাচ্ছে, এরকম আচরণ এগুলো হইতেছে, ওনার কিছু মনে থাকতেছে না, এসব দেখে আমার ভাইয়েরা অনেক চিন্তায় পড়ে যায়। এরপরে আমার খালামণিকে বাড়িতে নিয়ে আসা হয় এবং এখানে একজন কবিরাজকে দেখানো হয়। ওই কবিরাজটা আমার খালামণিকে দেখে বলে যে আমার খালামণির শরীরে নাকি এমন এক জিন আছে যাকে কেউ ইচ্ছে করে পাঠিয়েছে। এই জিন মানুষের শরীরের রক্ত আস্তে আস্তে শুকিয়ে খায়, ঠিক যেমন গাছের রস চুষে খায় পোকা। এই জিনের নাম সে বলেছিল বর্ণহীন, কারণ সে নাকি কোনো রূপ ধরে না, শুধু গন্ধে আর ছায়ায় নাকি টের পাওয়া যায়। এরপর সেই কবিরাজ কিছু ওষুধ বানিয়ে দেয় এবং বানিয়ে দেওয়ার পরে সেই ওষুধগুলো খেতে বলে নিয়ম মেনে। তো এরপরে আমার খালামণি সেগুলো মানে নিয়ম মেনে খায় এবং খাওয়ার পরে এখন আলহামদুলিল্লাহ ঠিক আছে, এখন আস্তে আস্তে বড় মাছও খেতে পারে, এখন মোটামুটি ঠিক হয়ে গেছে প্রায়। তো ঠিক হওয়ার পরে আমরা যখন নাকি এটা জিজ্ঞেস করি যে আপনার কি কোথাও মনে হয়েছিল কিনা যে এখান থেকে আপনার সাথে জিন আসছে বা কোনো কিছু, পরে উনি বলছে আমাদের এই ঘটনাটা যে ওনাকে ওই গোসল করতে চাই বাসের ওখানে এরকম হয়েছে ওনার সাথে, উনি এটা বলছে। তারপরে আমরা এগুলো জানতে পারছি। তো এরপরে আমার খালাতো ভাইয়ের আমাকে বলে যে ওদের দাদি বাড়ি গেলে নাকি এখন ওদের অনেক মানে ভয় লাগে, যে মনে হয় যে কেউ আছে, যেমন মানে ওদের এখনো দাদি বাড়িতে নাকি কিছু আছে, এটা ওরা বুঝতে পারে, কারণ ওরা নাকি রাত 1টা বা 2টার দিকে টিনের চালে মানে হাঁটার শব্দ শুনতে পায়, মানে অনেকবার শুনতে পাইছে, এটা সবাই শুনতে পাইছে। এবং একবার নাকি ওরা সাহস করে ফোনের ক্যামেরা চালিয়ে রেখে দিয়েছিল মানে সকালে দেখার জন্য, কিন্তু সকালে উঠে দেখে যে আওয়াজ আছে কিন্তু কেউ নেই, অথচ ভিডিওর শেষের দিকে ক্যামেরা নিজে থেকেই বন্ধ হয়ে যায়, মানে এরকম ঘটনা। তারপরে আমার খালাতো ভাই ওদের ঘরের পাশে থেকে জানলার ওখান থেকে মানে মাছের আশটা গন্ধ এগুলো পাইতো, পাওয়ার পরে কিন্তু মানে এগুলো এখন ওদের কাছে মোটামুটি মানে স্বাভাবিক হয়ে আসছে, কারণ অস্বাভাবিক কিছু না, কারণ এগুলো থেকে এখন ওরা অভ্যস্ত হয়ে গেছে প্রায় ওদের দাদি বাড়িতে। এছাড়াও ওর দাদির সাথে নাকি ছোটবেলা থেকে একটা ভালো জিন আছে যেটাকে নাকি ওর দাদি পালে, মানে এই কারণে নাকি ওর দাদি শনি ও সোমবার কখনো মাংস বা মাছ খান না। মাঝে মধ্যে নাকি ওনার ঘর অনেক ঠান্ডা হয়ে যায় এবং একদিন একটা ভয়ঙ্কর ঘটনা ঘটে। এটা ভয়ানক কি, মানে ওনার দেওয়ালে নাকি কেউ একজন সাদা চক দিয়ে লিখে যায় যে সে এখনো ক্ষুধার্ত, এটা লিখছিল। তো এখন পরবর্তীতে কি হবে সেটা তো আমরা কেউ এখন জানি না। এখন আলহামদুলিল্লাহ আমার খালামণি এখন মোটামুটি সুস্থ আছে, সে এখন মাছ মোটামুটি খেতে পারে, এখন সবকিছু ভালোই চলছে। ঘটনাটা সিলেক্ট হলে আমার খালাতো ভাইয়ের অনেক খুশি হবে এবং ওনারা বলেছে যে ওনাদের বাড়িতে নাকি আরো অনেক ধরনের ভয়ানক ঘটনা রয়েছে, ওগুলো শেয়ার করবে food.com এর সাথে এবং সবার সাথে। তো এই বলেই বিদায় নিচ্ছি, ভালো থাকবেন, আল্লাহ হাফিজ। আরও একবার আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি রাস্তেল। আশা করছি আপনারা সবাই ভালো আছেন, ভালোর দলে আছেন। তো এই ছিল আমাদের আজকের এপিসোড। যদি ভালো লাগে অবশ্যই আমাদের জানাবেন।